সুনামগঞ্জে হাওরে বুক চিরে হচ্ছে সড়ক, ফসল নষ্ট করে কাটা হচ্ছে মাটি, হুমকিতে প্রকৃতি ও পরিবেশ। সমুদ্রপথে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি উদ্বোধন সোমবার। বর্ষায় অবকাঠামো টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশে যানজটের শঙ্কা, উন্নয়ন কাজে ধীরগতি, খানাখন্দে ভোগান্তি। চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সুনামগঞ্জে লাখো মানুষের জীবন জীবিকার একমাত্র ভরসা হাওরের বড় ফসল, আর এই হাওরের বুক চিরেই ফের শুরু হয়েছে সড়ক নির্মাণের কাজ। শান্তিগঞ্জে সাংহাই হাওরে 4 কিলোমিটার সড়কের কাজ চলছে ধান নষ্ট করে। কৃষি ক্ষতির পাশাপাশি হাওরে দীর্ঘস্থায়ী ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। হাওড়ে এখন বোরো ধানের সমারোহ, সে ফসলের জমিতে চলছে সড়ক তৈরির খনন যন্ত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পে শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরে সড়কের কাজ হচ্ছে। গত বছর পানি চলে আসায় বন্ধ হয়ে গিয়েছিল কাজ, সম্প্রতি ফের শুরু হয়েছে জমিতে মাটি কাটা। কৃষকরা বলছেন, জমি থেকে মাটি তুলে আবার জমিতে রাস্তার জন্য ফেলে উঁচু করা হচ্ছে। সড়ক ও দুই পাশে মাটি তুলে খালের মতো করায় প্রস্থে 100 ফুট করে ফসলের জমি নষ্ট হচ্ছে। ধান পান নষ্ট হইতেছে, এরপরে আমরা পরিবেশ নষ্ট হওয়ার আমরা বড় সমস্যা, আমরা লসে। কৃষকদের প্রচুর পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে, যে জমিগুলো হাওরের মধ্যখানে, যে জমিগুলো গুরুত্বপূর্ণ থাকে। পূর্ব পাড়ের ডুংরিয়া গ্রাম থেকে হাওরের মাঝখান দিয়ে সড়কটি যাবে পশ্চিম পাড়ের হাসনাবাদ গ্রামে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ইচ্ছায় নেওয়া। হাওরের সড়ক নির্মাণে কৃষকদের ক্ষতিপূরণ নিয়েও নেই কোনো আলোচনা। তবে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা একটা অনুমোদিত প্রকল্প এবং এটা আমরা ইতিমধ্যে কাজটা বাস্তবায়ন করা হচ্ছে, কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে সাংহাই হাওরে সড়কের জন্য জমির মাটি কাটার অভিযোগ সরেজমিনে পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। এ সময় স্থানীয়রা সড়ক তৈরির জন্য ক্ষতিপূরণ না পাওয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন। পরে দুর্যোগ সচিব জানান, যদিও এ প্রকল্পের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত নেই, তবে কৃষকের অভিযোগের বিষয়টি সরকারের নজরে আনা হবে। যদি রাস্তা কাজ হয়, মাটি যেন কৃষকের জমি থেকে না নেয়, কার জমি আছে আশাবাদ থেকে জন্য, কারণ কৃষকের ক্ষতিপূরণ আমাদের এখন একটা প্রকল্প থেকে হয়েছে। আপনারা জানেন প্রকল্প জায়গায় অর্থায়ন হচ্ছে, এখানে ধরা নেই, ক্ষতিটা ধরা নেই বলে দেওয়া যাবে না তা না। সরকার যদি ইচ্ছা করে ক্ষতিপূরণ দিতেই পারে। দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। তবে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত ও প্রাকৃতিক বাধা। সেগুলোর সাথে নিয়ে এ ফেরি চলাচল কতটা সফল হবে সেই শঙ্কার মেঘ রয়েছে দ্বীপবাসী এবং সংশ্লিষ্টদের মনে। মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মারানো দুর্ভোগ সন্দ্বীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ। দুই পারের যানবাহন সংকটের পাশাপাশি ঝড় বৃষ্টি, জোয়ার ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই, তবে দুর্ভোগ কমাতে এবার আশার আলো দেখছে দ্বীপবাসী। সব ঠিক থাকলে 24 মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। উত্তাল সমুদ্রে ফেরি চলাচলের খুঁটিনাটি যাচাইয়ে হয়েছে পরীক্ষামূলক চলাচল। ফেরি চালু হলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় দিনে 2 বার যাতায়াত করা যাবে। আমি তো আশাবাদী, সন্দ্বীপের মানুষের অনেক উপকার আসবে। বাস সার্ভিস চালু করছে, আবার বিভিন্ন জায়গা থেকে আপনার ট্রাক, কাভার ভ্যান সহ প্রাইভেট কার, এটা আমাদের মতো একদম আমাদের মনে স্বপ্নের মতো। ফেরি চালু করতে 2 প্রান্তের নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিং সহ নানা অবকাঠামোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন,
আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি। ট্রায়ালে কী কী সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি। সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। যখন জোয়ারটা আসবে তখন এখানে আসলে আপনি দাঁড়াই থাকতে পারবেন না, যেখানে এখন দাঁড়ানো আছেন এটা টোটালি পানির তলে চলে যাবে। তো এইগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় দেখি আমরা যদি সাস্টেনেবল হয় এবং এটা যদি আসলে ভায়াবল হয়, ভায়াবল বলতে ফাইন্যান্সিয়াল বিষয়টা তো রয়েই গেছে, তাহলে হয়তো আমরা এটা চালাবো। ট্রায়াল রানে প্রতিবার ফেরি পারাপারে সময় লেগেছে সোয়া 1 ঘন্টা। গাড়িতে করে মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের এক অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে সন্দ্বীপবাসীর। এই স্বপ্নের হাতিয়ার এই ফেরি বিভিন্ন চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে কতদিন টিকে থাকতে পারে সেটি এখন দেখার বিষয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাঁশবাড়িয়া ঘাট, চট্টগ্রাম। এবার ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশে যানজটের শঙ্কা করা হচ্ছে। চলমান 6 লেনের উন্নয়ন কাজে ধীরগতি, খানাখন্দ ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলে বেড়েছে ভোগান্তি। মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ছোট বড় খানাখন্দ। মহাসড়কে চলছে 6 লেনের নির্মাণ কাজ, এছাড়াও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল। সবকিছু মিলে রোজার শুরু থেকেই সৃষ্টি হচ্ছে যানজট। মহাসড়কে অস্থায়ী দোকানপাট, সবজির হাট, গাড়ি পার্কিং, 3 হুইলার চলাচলেই ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। রাস্তার কাজ করতেছে, জায়গায় জায়গায় ফ্লাইওভারের কাজ হইতেছে, একটু যানজট হতে পারে। বেলানগর এই জায়গাটা একটু যানজট একটু বর্তমানে একটু বেশি হচ্ছে আর কি। কারণ হলো রাস্তার কাজের জন্য রিক্সা অতিরিক্ত রোডের মাঝে আমরা চালাইতে অনেক সমস্যা হয়ে যাইতেছে। যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মহাসড়কে 3 হুইলার বন্ধে মাইকিং সহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা স্ট্যান্ডে আমাদের স্ট্যাটিক ডিউটি করা হচ্ছে। ট্রাফিক ডিউটির পাশাপাশি সেখানে রোডকে নির্বিঘ্ন রাখার জন্য আমাদের পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে এবং হাইওয়ে পুলিশের সাথে আমাদের একটি সমন্বয় করা হয়েছে। মহাসড়কের নরসিংদী অংশের 8টি বাস স্ট্যান্ড এবং বাজারে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক 3টি পেট্রোল টিম যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে শিশু মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় পিএবি সড়কে 3.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে নিহত শিশুটির মরদেহ নিয়ে পিএবি সড়কের দৌলতপুর স্কুল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে কোরিয়ান ইপিজেডের কর্মচারী সহ ওই সড়কে যাতায়াতকারীরা। পরে 11:30টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। হাতির উপদ্রব বন্ধের দাবিতে বন বিভাগকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি বিক্ষোভকারীদের। বিভাগের কর্মকর্তা আপনাদের সামনে এবার ঈদ কেনাকাটার খবর। যশোরে ঈদ উপলক্ষে হাতে তৈরি নকশি পণ্যের চাহিদা বেড়েছে। প্রায় 30,000 সূচিশিল্পী ব্যস্ত নকশি কাঁথা, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি সহ নানান পণ্য তৈরিতে। যশোরের এসব নকশি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বাড়ির উঠানে বসে নিপুণ হাতে সুই সুতার বুননে একদল নারী তৈরি করছেন নানা রকম নকশি পণ্য। ঘুম থেকে উঠে হাতের কাজ সেরে এভাবেই দল বেঁধে উঠানে বসে পড়েন তারা। এরপর দিনব্যাপী চলে নকশার উপর সুনিপুণ হাতের সূচিকর্ম। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এখন ব্যস্ত যশোরের প্রায় 30,000 সূচিশিল্পী। দিনরাত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ তুলে দিতে হচ্ছে। এতে বাড়তি কিছু আয় হবে, যা দিয়ে ঈদে ছেলেমেয়ের জন্য নতুন কাপড় কিনে দিতে পারবেন। খাতা সেলাই করলে আমরা 4,000 টাকা মজুরি পাই, আর ছোটো আলমেট সেলাই করলে মনে করেন 7,000 টাকা মজুরি পাই। এগুলো মজুরি দিয়ে আমাকে সংসারে খরচ চালায়। যে টাকা পাবো আমাদের কেনাকাটা হবে, বাচ্চাদের খরচ চালানো হবে, এই জন্য এই সময় একটু ব্যস্ততা বেশি হয়। অভাব অনটন সপ্তাহে স্বামীর কাছে চাওয়া যায় না, নিজেরা একটু এইডে করি। বাড়তি সময় বসে না থেকে যে আমরা যাতে নিজেরা নিজেদের কাছে জিনিসটা কিনতে পারি। সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে বলে জানান উদ্যোক্তারা। তবে দাম রয়েছে ক্রেতার নাগালের মধ্যেই, বিক্রিও বেশ ভালো। টার্গেট আমাদের মোটামুটি সব সময় প্রায় সমান যায়, তবে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সময় ছেলের
পরিমাণটা বেড়ে যায়। তাদের সারা বছরের একটা আশা থাকে যে তারা আসলে ঈদটাকে কীভাবে ভালোভাবে কাটাবে, এই জন্য ওই সময় তাদের কাজের এটাও বেড়ে যায়। এবার যশোরের নকশি কাঁথা বিক্রি হচ্ছে 10 থেকে 20,000 টাকা, বেড কভার 1200 থেকে 5,000, কুশন কভার 500 থেকে 2,000 টাকা, শাড়ি 1500 থেকে 10,000 টাকা, এছাড়া পাঞ্জাবি 800 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগরের চা বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে রঙের উচ্ছ্বাস। চা শ্রমিকরা মেতেছেন ফাগুয়ার রঙে। নাচ, গান, রং খেলায় ও লোকজ আয়োজনে পালন করছে ফাগুয়া উৎসব। রং, নাচ, গান আর আনন্দে এভাবেই মৌলভীবাজারের চা বাগানগুলোতে উদযাপন হচ্ছে ফাগুয়া উৎসব। ফাগুয়ার রঙে মাতোয়ারা চা শ্রমিকরা একে অপরকে আবির ও রং মাখিয়ে সৌহার্দ্য বিনিময় করছেন। দোল পূর্ণিমা তিথিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে শুরু হয় রঙের খেলা। ধর্মীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি চলে নাচ, গান ও বিভিন্ন লোকজ আয়োজন। এই উৎসব দোল পূর্ণিমার পর আমরা 15 থেকে 20 দিন যাবৎ আয়োজন করে থাকি। আর চা শ্রমিকরা আপনারা জানেন অনেক কষ্টে বসবাস করে, কিন্তু এই 15-20 দিন একসাথে হয়ে একাত্মতা পোষণ করে আমরা এই অনুষ্ঠান পালন করি। ফাগুয়ার সবচেয়ে বড় আকর্ষণ একে অপরকে রং মাখানো। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠে রঙের খেলায়। সারা বছর আমরা অপেক্ষা করি এই দোল উৎসবের জন্য, আর এবং এই দোল উৎসবে আমরা সবাই অনেকে আনন্দ করি, সব ছোট বড় সবাই আমরা একে অপরকে রং লাগাই। ফাগুয়া আমাদের শুধু আনন্দ না, এটা আমাদের ঐতিহ্য। আমরা 100 বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছি। ফাগুয়াটারে ভিন্ন ভিন্ন বাগানে তারা যেহেতু আয়োজন করছে, একটু স্বল্প পরিসরে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিকিউরিটি কনসার্নটা নিশ্চিত করে দিচ্ছি এবং বাগান যাতে তাদের এই উৎসব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তারা যাতে স্বাধীনভাবে আনন্দে তাদের এই উৎসবটা পালন করতে পারে, সেই পরিবেশ আমরা নিশ্চিত করে রেখেছি। টানা 3 সপ্তাহ জেলার 92টি চা বাগানে ফাগুয়া উৎসব চলবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীতে পাওনা টাকা মেটাতে না পারায় স্কুল ছাত্রীকে জোর করে 40 বছর বয়সী ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর ফুপু জড়িত বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার পর 5ম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে মেয়েটির নিরাপত্তা। পটুয়াখালীর কলাপাড়ার নজরুল শিকদার বোন জাহানারা বেগমের মাধ্যমে একই এলাকার শিপন হালদারের কাছ থেকে 50,000 টাকা ধার নেন, তবে 4 মাসেও পরিশোধ করতে পারেননি। 1 মাস আগে বেড়াতে নেওয়ার কথা বলে নজরুলের মেয়েকে পাওনাদার শিপনের সাথে জোর করে বিয়ে দেন ফুফু জাহানারা। স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা জানাজানি হলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে শিপন ও জাহানারা। গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয় তারা। এ নিয়ে শঙ্কায় ওই ছাত্রীর পরিবার। হুমকি দুমকি দেয়, মাইয়ে যাইবে, মাইয়ারে দেবা না খায়, এরম করে ওইরম করে, মাইয়ে তো কান্দাকাটি করে, মাইয়ে কইতেছে আমি লেখাপড়া করবো। দেনায় জদ্রিতে সালাম বেমালা থাকার পরে আমি শিপনের কাছ থেকে মাস দেড় আগে 50,000 টাকা আমার বইনের মাধ্যমে আমি আনছি আডানি সুদে। তবে জোর করে বিয়ের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। মাইয়ে জোর করে কোনো বিয়েই দিনে, বিয়ে দিলে হেলে হ্যাকরা ডকুমেন্ট যদি আমরা কোর্ট কমিং করে থাকি, হ্যাঁ তো ডকুমেন্ট আছে হ্যাগো। আমি টাকা দিয়ে চাপ দিয়েছি, এরা আবার হেরে দিয়েছে, হেরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন হয়, এই জন্য আমি এই কথাগুলো শুনি। বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তায় আইনি সহায়তার পরামর্শ মহিলা বিষয়ক কর্মকর্তার। আইনি সহায়তা পদক্ষেপ নিয়েছে এবং মেয়েটা যেন যাতে লেখাপড়া চালাই যেতে পারে, এই বিয়েটা বাল্য বিবাহটা যাতে বাস্তবায়ন না হয় সেটার দিকে আমরা পদক্ষেপ নেব। এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্য বিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার এবং মেয়েটির স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা মেডিকেল কলেজে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর মুঘলটুলি এলাকায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। এ সময় বক্তারা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। বলেন, হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণ করার দাবিও তোলেন তারা।
জাহিদ ভাইকে যেভাবে তারা আক্রমণ করেছে সেটা খুলনায় মশা নিধনের দাবিতে বিক্ষোভ করেছে খুলনা নাগরিক সমাজ। সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নাগরিক সমাজের নেতৃবৃন্দদের অভিযোগ, সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম থাকলেও সেটি কার্যকর হচ্ছে না। এতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। এ সময় মশা নিধনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে সিটি কর্পোরেশনের কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাগেরহাটে শরণখোলা থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে সোনাতলা গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়। বন কর্মকর্তারা জানান, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ সিপিজি সদস্যরা সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগর সাপ উদ্ধার করে। পরে বন বিভাগের কর্মীরা সাপটি নিয়ে এসে গহীন বনে অবমুক্ত করেন। শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মরা ভোলা নদীর পানি কমে যায়। এ সময় বনের ভেতরে থাকা অজগর সাপ খাবারের সন্ধানে অনেক সময় লোকালয়ে চলে আসে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।